বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেছেন আসিফ নজরুল। এরপর জানাবো গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। এরপর আপনাদের জানাবো এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রীর নয়, ভোটের রাষ্ট্রপতি নির্বাচন। সর্বশেষ আপনাদের জানিয়ে দেব দেশকে অস্থিতিশীল করতে যত পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বলেছেন রিজভী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেছেন আসিফ নজরুল। বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের কোনো সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা অনিন্দনীয় ও আপত্তিকর। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শুক্রবার এক পোস্টে এই কথা লিখেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে। আমরা নিজেরাও দেখছি ছাত্র সংগঠন, মাদ্রাসা, রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পর বাংলাদেশের মুসলমানরা অতি সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন, লিখেছেন আসিফ নজরুল। উল্লেখ্য, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুষ্টিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় গত মঙ্গলবার উদ্বেগ জানায় ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চিন্ময়কে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করে ভারত উদ্বিগ্ন। বাংলাদেশ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিপূর্ণ ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইসকন বাংলাদেশ থেকে গত জুলাই বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহী মামলায় কারাগারে পাঠান চট্টগ্রাম আদালত। সেদিন চিন্ময়ের অনুসারী এবং পুলিশ ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে হত্যা করার ঘটনার পর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, বিক্ষোভকারীরা সাইফুলকে কুপিয়ে হত্যা করেছেন। এদিকে ভারতের সংসদে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয়। লিখিত প্রশ্নোত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশের সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করছে ভারত। এমন পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের মাটিতে নিজের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য ঘটনার নির্যাতনের ঘটনা চলছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা দেশে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার পক্ষে শক্ত অবস্থানের কথা তুলে ধরেছেন। তারা বলেন, দেশবাসীর দীর্ঘদিনের লড়াই ছিল বাক স্বাধীনতার জন্য। গণতন্ত্রের জন্য দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পেতে হলে অবশ্যই স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাষ্ট্রকে দিতে হবে, সরকারকে দিতে হবে। তাই গণমাধ্যমের উপর আক্রমণ ও নৈরাজ্য এখনই বন্ধ করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মত বিনিময় সভায় রাজনৈতিক দলগুলোর নেতারা এই কথাগুলো বলেন। আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শীর্ষক ও মতসভা বিনিময় অংশ নেন বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খিলাফতি মজলিস, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, বাদ সহ 13টি দল ও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা। সবাই স্বাগত বক্তব্য নওয়াব সভাপতি ও সমকাল পত্রিকার উদ্যোক্তা এ কে আজাদ ডেইলি স্টার ও প্রথম আলোর বিরুদ্ধে হুমকি ও চাপ প্রয়োগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময় পরিস্থিতি যখন সংবাদ মাধ্যমগুলোর চাপমুক্ত পরিবেশে কাজ করার কথা, তখন কোনো সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের উপর নানাভাবে চাপ প্রয়োগের কর্মসূচি ও হুমকি অব্যাহত রয়েছে। কর্মসূচির নামে দুটি পত্রিকা অফিস ঘেরাও, বিশৃঙ্খলা সৃষ্টি, দেশের বিভিন্ন স্থানে অফিস হামলা এবং পত্রিকা বিতরণের বাধা সৃষ্টি যে ঘটনা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এসব মাধ্যমে যে ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে তা সংবাদপত্রের স্বাধীনতার জন্য চরম হুমকি। এখন কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এটি বন্ধ করার দরকার। এ কে আজাদ বলেন, একই সঙ্গে আমরা দেখেছি বিমানবন্দরের নিউজ পত্রিকার সম্পাদক পুরনো স্বৈরাচারী আমলের 2 দফা হয়রানির শিকার হয়েছেন। ঢালাওভাবে বাতিল হয়েছে সম্পাদক বাতিলের অ্যাডিউশন কার্ড। প্রতিটি সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি ও উল্লেখযোগ্য থাকে বলে তিনি উল্লেখ করেন। এ নিয়ে মতভেদ থাকতে পারে, কেউ কোনো পত্রিকার অবস্থানের বিরোধিতা করতে পারেন, প্রতিবাদও করতে পারেন, কিন্তু একটি পত্রিকা বা সংবাদ মাধ্যমের অবস্থান কতটা যথার্থ বা গ্রহণযোগ্য তার সবচেয়ে বড় বিচারক হচ্ছে এর পাঠক ও শ্রোতা। এর বাইরে কোনো সংবাদ মাধ্যম আইনের দৃষ্টিতে কোনো ব্যথাই ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যথাযথ আইন প্রক্রিয়া রয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টারকে ভয় দেখানোর চেষ্টা পুরোপুরি বন্ধ করতে হবে। লড়াইটা তো বাক স্বাধীনতার জন্য। 5 আগস্টের পর গণমাধ্যমগুলোর উপর আক্রমণ এবং
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে এমনটা কখনো ভাবেননি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, আজকে 53 বছর পরও একটা ছাত্র জনতার অভ্যুত্থানের পর মিডিয়ার উপর আক্রমণের বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। এটাকে নিন্দা জানায়, ধিক্কার জানায়। তিনি বলেন, দেশবাসীর দীর্ঘদিনের লড়াইটা তো বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। মির্জা ফখরুল বলেন, এখন কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিছু কথা বলা হয়েছে, সেগুলো দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এটি বন্ধ করার দরকার, না হলে যে লক্ষণে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তার সবটাই ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেন, আমরা যে কোনো মূল্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো। আমরা আপনাদের সঙ্গে আছি এবং জনগণের সঙ্গে আছি। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, ভোটের রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধান সংস্কার দলের পক্ষ থেকে 19টি প্রস্তাব তুলে ধরেছে জাতীয় পার্টি। দলটির সংসদকে প্রধানমন্ত্রীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যাতে একই ব্যক্তি না হয় সেই ব্যবস্থা আনার সুপারিশ করেছে তারা। আজ বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাবনা তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, সংবিধানকে আরও জবানবন্ধ হতে হবে এবং একক ব্যক্তির বা প্রধানমন্ত্রীর কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ হ্রাস করার বিষয়ে অগ্রাধিকার দিয়ে প্রস্তাব তৈরি করেছেন তারা। অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে। সরকার এই কমিশন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার মিত্র 14 এবং জাতীয় পার্টির কাছ থেকে যে কোনো মতামত নেবে না বলে হয়েছে। সেই প্রেক্ষাপটে জানানো সংবাদ সম্মেলন করে তাদের দলের প্রস্তাব তুলে ধরল। জাতীয় পার্টির সংসদ সদস্যদের সাংসদের নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোটদানের সুযোগ রাখার জন্য সংবিধানের সৌধ ও অনুষদকে পরিবর্তনের প্রস্তাব করেছে। দলটি বলেছে, যদি একজন ব্যক্তি দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকেন তবে সেই ব্যক্তি ক্ষমতা কেন্দ্রীভূত করে প্রমাণিত দেখান এবং স্বৈরাচারী হয়ে ওঠেন। এভাবে বিশ্বের অনেক দেশের সংবিধান ক্ষমতার শীর্ষে থাকা যে কোনো ব্যক্তির দ্বারা সর্বোচ্চ 2বার শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2বার বেশি পদে অধিষ্ঠিত হতে পারবেন না, এই বিধান আনার সুপারিশ করেছে তারা। সংবিধানের 15 সংশোধনী বাতিল করা উচিত বলেও মনে করেন জাপা। দলটি বলেছেন, 15 সংশোধনী বাতিল হলে নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধানগুলো পুনরায় চালু হবে। রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে জাতীয় পার্টির প্রস্তাব হচ্ছে, রাষ্ট্রপতির নিয়োগ সাধারণত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং সংসদ সদস্যদের 3/4 সংখ্যাগরিষ্ঠের ভোটে হওয়া উচিত। এর ফলে রাষ্ট্রপতি মোটামুটি সর্বসম্মত প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকবে। রাষ্ট্রপতি নিয়োগের জন্য 3/4 সংখ্যাগরিষ্ঠ ভোট অন্তর্ভুক্ত করার জন্য অনুচ্ছেদ 48 ক সংশোধন করতে হবে। দেশকে অস্থিতিশীল করতে যত পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বলেছেন রিজভী। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পণ্ডিত ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়ার দরকার সেটা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ ইসকন নামের একটি সংগঠনের বিভিন্ন তৎপরতা দেখা গেলে সেই তৎপরতার মধ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়ার দরকার সেটা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই কথাগুলো বলেন। ভারতের পররাষ্ট্র দপ্তরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলে শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরকে কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না। তখন তারা চুপ হয়ে থাকলো কেন? যখন উত্তর পূর্বাঞ্চল বন্যার পানিতে ভেসে গেল, সেখান তো মুসলমানের বাড়ি ভাসেনি, হিন্দুদের বাড়িও ভেসে গেছে, সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরের দয়ামায় দেখলাম না। চিন্ময় বাংলাদেশের নাগরিক, সে অপরাধ করুক বা না করুক আদালত সেটা দেখবে। আপনাদের এত আগ্রহ কেন? জুলাই আগস্ট আন্দোলনে 2000-এর মতো শিশু কিশোর তরুণকে নির্বাচিত হত্যা করলে যে শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা পার পাবেন না। আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবি রাখা যাবে না। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। 365 নিউজ এক্সপ্রেস, ঢাকা।